স্বস্তিকের কথা শুনে খুব খুশি হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি কথা বলতে থাকে তার বাবা আর মায়ের সাথে। গিনি তখন এসে স্বস্তিক আর গীতার বিয়ের কার্ডটা হাতে ধরিয়ে দেয় স্বপ্নাদেবীর আর বলে, তোমাদেরকে কিন্তু আসতেই হবে। দেখো, আমরা জানি যে আমরা হলাম গরিব মানুষ, আমাদের পক্ষে অত কিছু করা সম্ভব নয়। সেই সমস্ত কথা মাথায় রেখেই অগ্নিজিৎ মুখার্জি একটা নতুন প্ল্যান করেছে। তোমরা বুঝতে পারছো তো? তারা কিন্তু একটা নতুন জায়গায় সমানভাবে যাতে বিয়েটা দেখতে লাগে সেই জন্য একটা অনেক বড় রিসর্ট বুক করেছে। আমরা সবাই সেখানেই যাব। এটা অন্য একটা জায়গায় অনুষ্ঠানটা হবে। আর এই সমস্ত কথা শোনার পর স্বপ্নাদেবীর তো খুব ভালোই লাগে আর মনে মনে ভাবে, যাক, সব কিছু যদি ঠিক থাকে এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। অগ্নিজিৎ মুখার্জি যে শেষ পর্যন্ত গীতা আর স্বস্তিকের বিয়েটা মেনে নিচ্ছে, এটাই তো বড় কিছু। কিন্তু গণসা উকিলের সন্দেহ বাড়তে থাকে আর বলে, বিয়েটা কোথায় হচ্ছে বললি? তখনই গিনি বলে, সব তো কার্ডেই লেখা আছে, দেখো সব লেখা রয়েছে। এরপর স্বপ্নাদেবী বলে, হ্যাঁ রে মা, বিয়েটা নিয়ে আবার কোনো অভিসন্ধি হবে না তো? আর এসব শোনার পরেই গিনি তখন বলে, এসব তুমি কি বলছো? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এসব কিচ্ছু হবে না। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি তার ছোট ছেলেকে ভীষণ ভালোবাসে। ছোট ছেলে কথা মাথায় রেখে এই সমস্ত জিনিসগুলো করেছে। এবার তুমি বুঝতে পারছো তো? আর দেখো, এগুলো নিয়ে আর ভেবো না, যা হবার সেটাই হবে। বরং এটা একটা ভালো সুযোগ এসে গেছে এই সময় যে গীতা আর স্বস্তিককে মিলিয়ে দেওয়া যাচ্ছে, বুঝলে? তখনই স্বপ্নাদেবী বলে, তাহলে তো খুব ভালোই হবে। আমিও চাই ওরা দুজন জীবনে সুখী হোক। আমি সবসময় এটাই চেয়ে এসেছি আর আজও এটাই চাইছি। এর মধ্যেই গিনি তখন দেখে সাত্বিক চলে এসেছে। এরপর বাবা মাকে বলে, মা বাবা, তোমরা একটু বাইরে যাবে, সাত্বিকের সাথে আমার কিছু কথা আছে। স্বপ্নাদেবী আর এদিকে গণসা উকিল দুজনে বাইরে চলে যায়। গীতা তখন সাত্বিককে দেখে বলে, তুমি তো বারবার আমাকে ভালোবাসার কথা বলেছিলে, আমি তো ফোনে ছিলাম, বলো, এখন তো তোমার সামনে রয়েছে, বলো না আই লাভ ইউ কথাটা বারবার এখন বলো না। এর মধ্যেই দরজার সামনে গীতাকে দেখতে পেয়ে যায় সাত্বিক। গীতার দিকে তাকিয়ে গিনিকে বলতে থাকে, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুনেই খুব খুশি হয়ে যায় গিনি আর বলে, আচ্ছা, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? এদিকে গীতার দিকে তাকিয়ে পুরো কথাটা বলেছে। সাত্বিক তখন মনে মনে গীতাকেই শুধু এই আই লাভ ইউ কথাটা বলেছে। গিনি সাত্বিককে জড়িয়ে ধরে বলে, আমি তাহলে আসি, আমি তোমার জন্য অপেক্ষা করব মুখার্জি বাড়িতে। খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে আসবে, তাই তো সাত্বিক একটা কথাও বলতে চায় না। এর মধ্যেই গিনি যখন বাইরে বেরিয়ে যায় তখন গীতা আর গিনি মুখোমুখি, কিন্তু গিনি একটা কথাও বলে না। গীতাকে তখন গণসা উকিল বলে, জানিস তো মা, অগ্নিজিৎ মুখার্জি নাকি তোর আর স্বস্তিকের সম্পর্কটা মেনে নিয়েছে, তোদের নাকি বিয়ে দিতে চলেছে। আর এই কথাটা শোনার পরেই গীতা তো পুরো চমকে যায় আর বলে, কি বলছো বাবা? স্বপ্নাদেবী বলে, এই দেখ, বিয়ের কার্ডও দিয়ে গেছে, বুঝতে পারছিস তো? দেখ মা, তুই আর কোনো আপত্তি করিস না, এবারে বিয়েটা করেই নে না, সব ঠিক হয়ে যাবে, দেখবি অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং এই বিয়ে মেনে নিয়েছে, মানে বুঝতে পারছিস যে এই বিয়েতে কত লোকজন আসবে, হই হুল্লোড় হবে, কত মজা হবে। তুই এসব নিয়ে ভাবিস না, আমরা আছি তো, আমরা তোকে সাপোর্ট করব। এর মধ্যেই গীতার সন্দেহ বাড়তে থাকে আর তখনই স্বস্তিক ফোন করেছে গীতাকে আর বলে, লেডি সালমান খান, একটা দারুণ সুখবর আছে, কিন্তু আমার বাবা আমাদের বিয়েটাকে মেনে নিচ্ছে আর আমাদের বিয়ে দেবে অনেক ভালো একটা জায়গায়, অনেকটা দূরে শহর থেকে। খুব মজা হবে, আমরা সবাই মিলে যাব, মজা করব, বিয়ে করে তারপর আবার কলকাতাতে ফেরত আসবো। আর এসব কথা শোনার পর গীতার কেমন যেন সন্দেহটা আরোই বাড়তে থাকে। স্বস্তিক তো খুব খুশি হয়ে যায় আর গান করতে শুরু করে। স্বস্তিকের গান শুনে গীতা খুশি হয়ে যায়। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি যে গীতা আর স্বস্তিকের বিয়েটা দিতে রাজি হয়েছে সেই কথাটা ব্রজবালা মুখার্জির কানে গেছে। ব্রজবালা বলে জাগৃতিকে, আচ্ছা, শুনলাম এবারের বড় কর্তা নাকি গীতা আর স্বস্তিকের বিয়েটা মেনে নিয়েছে, তাই নাকি? জাগৃতি বলে, হ্যাঁ, আপনার ছেলে অবশেষে রাজি হয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না মা? তখনই সন্দেহটা আরও বেশি করে বাড়তে থাকে ব্রজবালার আর বলে, আমি যতদূর আমার বড় ছেলেকে চিনি, সে কখনোই এরকম কিছু করবে না। গল্প তো এখানে কিছু একটা আছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই জাগৃতি বলে, এসব আপনি কি বলছেন মা? আপনি আপনার নিজের ছেলেকে সন্দেহ করছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। প্লিজ মা, এরকমটা করবেন না, গীতা আর স্বস্তিকের বিয়েটা ভালোই হতে দিন। তখনই ব্রজবালা মুখার্জি বলে, আমি তো ওদের বিয়েতে আটকাচ্ছি না, আর তাছাড়া আমি আটকাতেই বা যাব কেন? কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, আমি শুধু সেটাই বলছি। অগ্নিজিৎ মুখার্জি এত সহজে এই বিয়েটা দিতে চাইছে, ব্যাপার তো কিছু একটা আছে। তার মধ্যেই চলে এসেছে মেহেক আর বলে, হ্যাঁ ঠাম্মি, ড্যাডি এই বিয়েটা দিতে রাজি হয়েছে।
তুমি ড্যাডিকে তো চেনোই, হয়তো ড্যাডি এবার নিজেকে বদলাচ্ছে, হতেই তো পারে বলো। ব্রজবালা মুখার্জি বলে, তোরা তো এখনও অগ্নিজিৎ মুখার্জিকে চিনিসনি, তাই এ সমস্ত কথাগুলো বলছিস। যদি অগ্নিজিৎ মুখার্জিকে চিনতিস তাহলে আর এই কথাগুলো মুখ থেকে বেরোতো না। ওনাকে আমি খুব ভালোভাবে চিনি, উনি কি করতে পারে আর পারে না জানি। আমিও চাই তোর বাবা বদলে যাক। তার মধ্যেই গীতার ফোন এসেছে, আর ব্রজবালা মুখার্জি তখন বলে, কি ব্যাপার গীতা, বল কি হয়েছে। গীতা বলে, ঠাম্মি আপনি শুনেছেন তো, অগ্নিজিৎ মুখার্জি নাকি স্বয়ং আমার আর স্বস্তিকবাবুর বিয়েটা মেনে নিয়েছে। ঠাম্মি তখন বলে, শুনলাম তো, আমি নিজেই রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, কিন্তু কি করবি বল, এখন তো সবটা দেখা ছাড়া আর কোনো কাজ নেই। গীতা বলে, কেন জানি না আমার এই কথাটা মানতে খুব অসুবিধা হচ্ছে যে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি নাকি এই সম্পর্কটাকে মেনে নিয়েছে। আপনি বিশ্বাস করেন? তখন ঠাম্মি বলে, যদি উকিল হিসেবে আমি এই কথাটাকে বিশ্বাস করতাম তাহলে তো হয়েই যেত, কিন্তু না, আমি এই কথা বিশ্বাস করি না। এখানে কিছু একটা গল্প তো আছেই। আর তখনই জাগৃতি ব্রজবালার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, শোনো গীতা, তুমি এইসব নিয়ে আর ভেবো না। তোমার সাথে স্বস্তিকের বিয়েটা হচ্ছে, এটা তো ফাইনাল হয়েই গেছে। তুমি আবার এসব নিয়ে ভাবছো কেন? এখন শুধু বিয়ের দিন গোনা শুরু, বুঝেছো? এখন তুমি এসব নিয়ে ভেবো না, বরং যেটুকু সময় পাচ্ছ সেটুকু সময় নিজেদেরকে গুছিয়ে নাও, হাতে সময় বড্ড কম। এর মধ্যেই কাব্য কথা বলতে থাকে তার মায়ের সাথে, আর বলে, সমস্তটা প্ল্যান হয়ে রয়েছে। স্বস্তিককে নিয়ে আঙ্কেল একটা ভালো জায়গায় ঘুরতে চলে যাবে, সমুদ্রে। সেখানে গীতা আসবে স্বস্তিককে বিয়ে করতে। আর তারপরেই ভজন বলে, তারপরেই গীতাকে মেরে ওকে ভাসিয়ে দেওয়া হবে সমুদ্রের নোনা জলে। অনেক অপমান করেছে ও, অপমানের পর অপমান করে গেছে। আমাকে করেছে, আমার স্যারকেও করেছে, স্যারকে ভীষণ খারাপভাবে অপমান করেছে। প্রত্যেকটা অপমানের কথা আমি এখনও ভুলিনি। ও কি ভেবেছে যে ওকে আমরা কিচ্ছু করতে পারবো না? ও এখনও আমাদেরকে চেনেইনি। কি করতে পারি আর কি পারি না সেটা এখনও বোধহয় ও জানে না। সেজন্যই বললাম, ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। তার মধ্যেই ভজন বলে, পুরো সিনেমা হবে, সিনেমা। আর তারপরেই যখন গীতা শেষ হয়ে যাবে, স্বস্তিকের সাথে কাব্যর বিয়ে দিয়ে কাব্যকে মুখার্জি বাড়িতে নিয়ে আসবে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। এরপর কাব্য বলে, ভজনদা, শেষ পর্যন্ত সবটা হবে তো? ভজন বলে, হবে না মানে? হতেই হবে, সবটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এর মধ্যেই পঙ্কজবাবুর সাথে দেখা করতে চলে গেছে গীতা। পঙ্কজবাবু বলে, না 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 লেডি সালমান খান, আপনার তো এখন স্বস্তিকবাবুর পাশে থাকা উচিত, আর আপনার সিকিউরিটির ব্যবস্থা আমি করছি। এর মধ্যে গীতা বলে, গল্প কিছু একটা আছে বড়বাবু, কোথাও যেন একটা কানেকশন বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি যে এত সহজে আমাকে পুত্রবধূ করবে না সেটা আমি জানতাম, কিন্তু উনি খেলাটা যে কোথায় খেলবেন সেটাই আমি বুঝতে পারছি না। তবে হাল ছাড়লে চলবে না, আমাকে জানতেই হবে যে উনি শেষ পর্যন্ত কি করতে চলেছে।